সেখানে গিয়ে আপনাকে প্রথমে যদি প্রশ্ন করা হয় যে কমপ্লায়েন্স কাকে বলে বা কমপ্লায়েন্স সম্পর্কে আপনি কি বুঝেন, সেটার উত্তর যদি আপনি খুব উইদিন দ্য শর্ট টাইম আপনি তাকে বুঝাইতে না পারেন, সে কিন্তু আপনাকে ফার্স্ট নেগেটিভ ইমপ্রেশন আপনাকে রিসিভ করবে যে ছেলেটা কোথা থেকে প্রফেশনাল কোয়ালিফাইড হয়েছে। সো আমরা এবং আমি এই বিজিএমআইয়ের সাথে অনেক দিন ধরে আছি, অনেক দিন মানে অনেক বছর। বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদের কন্ট্রিবিউশনের চাইতে বিজিএমআইয়ের কন্ট্রিবিউশন নট এ লেস, ইটস মোর। বাংলাদেশে অনেকে আছে এখান থেকে কোর্স করে ভালো জব পেয়েছে এবং আছে বা পাচ্ছে। ওকে, আমার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য দেশে প্রচলিত আইন, বিধি ও বাইরের রিকোয়ারমেন্ট মেনে চলাকে কমপ্লায়েন্স বলে। রাইট কামাল, শাহিন? ঠিক আছে। ওকে ফাইন। এর পরে থেকে যদি কেউ কোনোদিন প্রশ্ন করে, আমি আশা করব যে আপনারা এই কথাটাই বলবেন। বলার সাথে সাথে উনি বলতে পারে হ্যাঁ দেশে প্রচলিত কোন কোন আইন, তখন আপনি ওনাকে বলবেন যে দেশে প্রচলিত বাংলাদেশ লেবার ল 2006, বাংলাদেশ লেবার রুলস 2015, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006, ফায়ার প্রোটেকশন অ্যাক্ট 2003, এনভায়রনমেন্টাল কনভার্সেশনাল অ্যাক্ট 1995 অ্যান্ড আদার্স। ওকে, দেন উনি প্রশ্ন করতে পারে যে বাইরের রিকোয়ারমেন্ট কী কী। আচ্ছা, বাইরের রিকোয়ারমেন্ট হতে পারে, আমরা এখন লিস্টে দেখতে পাচ্ছি 15টা, তার মধ্যে এখানে আবার মিক্স আছে। বাইরের রিকোয়ারমেন্ট এক হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স, ম্যানেজমেন্ট সিস্টেম এবং সাস্টেনেবিলিটি। কয়টা শব্দ বলছি? 3টা। বাইরের রিকোয়ারমেন্ট হতে পারে সোশ্যাল কমপ্লায়েন্স, ম্যানেজমেন্ট সিস্টেম এবং সাস্টেনেবিলিটি। সোশ্যাল কমপ্লায়েন্সের মধ্যে যা রয়েছে তা হচ্ছে সেডেক্স, বিএসসিআই, র্যাব, সিটিপ্যাড, আদার্স। যদি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলি তাহলে বলতে হবে যে ISO 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, ISO 14001 এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, ISO 45001 এটা হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। এইগুলো হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম। ম্যানেজমেন্ট সিস্টেম ওন এবং ইন্টারন্যাশনাল বোথ হতে পারে। একটা মালিক যেমন স্কোয়ার, যেমন লিভার ব্রাদার্স, এরা এদের নিজস্ব স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করে, তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করে, তারা নিজেরাই একটা স্ট্যান্ডার্ড লিখে রাখছে এবং সেভাবেই তাদের অর্গানাইজেশনটা চলে। বাট তারা কিন্তু কোনো না কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে। বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলি হোল ওয়ার্ল্ডে রিনাউন্ড, সেগুলিকে ISO, S8000 এগুলি বলে। S8000 কিন্তু সোশ্যাল কমপ্লায়েন্সের অডিট। হ্যাঁ, সাস্টেনেবিলিটির জন্য কী কী আছে? সাস্টেনেবিলিটির জন্য আছে যেমন লিড, হিট, GOTS, OCS, RCS এগুলি। তাহলে আমরা আজকে জানবো বিএসসিআই এবং র্যাব। আজকে আমরা জানবো সার্টিফিকেশন অফ বিএসসিআই এবং র্যাব। র্যাবের স্পেলিং আমরা কিভাবে করব, কেউ কি বলতে পারবেন? আবার একটু আস্তে আস্তে, দ্রুত বলা যাবে না। আচ্ছা, ওকে ফাইন। আমরা একটু চেক করে দেখি কি লেখা আছে এখানে। দেখা যায় কিছু? কি লেখা আছে? আবার একটু বলেন তো, স্ক্রিনে কি দেখা যায়? Year of foundation 1998. আচ্ছা, উপরে কি লেখা আছে? মানে রিসার্চ পয়েন্ট গুলো আছে। আচ্ছা, উপরে কি লেখা আছে? Worldwide accredited production. আচ্ছা ফাইন, আমি বলি ওয়ার্ল্ডওয়াইড রেসপন্সিবল অ্যাক্রিডিয়েটেড প্রোডাকশন। ঠিক আছে? আচ্ছা, এটা একদম বাম কর্নারে লেখা আছে WRAP। আপনি যদি এটাকে বলেন যে এটা ওয়ার্ড, তো লাইফ শেষ এখানে। কমপ্লায়েন্সে আমি যা জানি এটা অন্যরকম হয়ে যাবে। তো আপনাকে বলতে হবে এটা হচ্ছে র্যাব। এটা কি?
র্যাপ, WRAP, র্যাপ। আচ্ছা, র্যাপের প্রিন্সিপাল এই সেক্টরে যদি আমি বলি যে সোশ্যাল কমপ্লায়েন্স, ম্যানেজমেন্ট সিস্টেম এবং সাস্টেনেবিলিটি, এই তিনটার জন্য অল ওভার দ্য R&D সেক্টর, নন R&D সেক্টর, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট, যেসব এক্সপোর্টেড ইম্পোর্টেড যেসব অর্গানাইজেশন আছে সেগুলিতে অনেক সময় আছে, যেমন যে বাইরের রিকোয়ারমেন্ট আমরা যেটা বলি বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট যেটা বলি, অনেক জায়গায় আপনাকে বলবে COC, অনেক জায়গায় বলবে প্রিন্সিপাল, অনেক জায়গায় বলবে ক্লজ। আচ্ছা, CSO ইলাবোরেশন করতে গেলে হচ্ছে কোড অফ কন্ডাক্ট। আচ্ছা, প্রিন্সিপাল যে একটা স্ট্যান্ডার্ড, একটা COC যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তার একটা কোর ভ্যালু থাকে, যাকে র্যাপের ক্ষেত্রে বলা হয় 12 প্রিন্সিপাল, 12টা প্রিন্সিপাল আছে। আচ্ছা, 12টা প্রিন্সিপালে যাওয়ার আগে আমরা একটু দেখি যে এই র্যাপ সম্পর্কে। আচ্ছা, র্যাপ এস্টাবলিশ হচ্ছে কত সালে? 1998 সালে। ফাইন, থ্যাংক ইউ। এবং র্যাপের ওয়েবসাইটে আমি দিয়ে দিয়েছি, যদি আপনি ইচ্ছা করেন সেটা আরও ডেপথ জানতে পারবেন। আচ্ছা, র্যাপ কাদের জন্য সোশ্যাল কমপ্লায়েন্স? কোন জোন বা কোন দেশের বায়ার আপনাকে বলবে যে আপনি র্যাপ সার্টিফাইড হতে হবে? এটা আপনাদের জানা আছে কিনা? দেখেন এখানে 4th অপশনে মোস্টলি আমেরিকান বায়ার্স রিকোয়ারমেন্ট। যদি কোনো USA বায়ার আপনার প্রতিষ্ঠানে কাজ করে, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন বা যেই প্রতিষ্ঠানের জন্য আপনি এমপ্লয় যেই প্রতিষ্ঠানের জন্য আপনি এমপ্লয়ি, যদি ওই প্রতিষ্ঠানে কোনো USA অথবা আমরা যাকে আমেরিকা বলি, যে এই দেশের বায়ার যদি কখনো আসে আপনার কাছে, আপনি এসে বলবে যে সোশ্যাল কমপ্লায়েন্স আছে কিনা, হ্যাঁ আপনি ইয়েস বলবেন তখনই যখন আপনার র্যাপ আছে, ওরা র্যাপটাকে প্রায়োরিটি দেয়। আর যদি আমরা BHCI বলি তখন ইউরোপের কথা বলবো, রাইট? আচ্ছা, আমরা র্যাপ সম্পর্কে আরেকটু বলি। তাহলে র্যাপ কোন দেশের বায়ারদের জন্য বায়াররা এটা চায়? র্যাপের অডিটটা USA বায়ার যদি কখনো, হ্যাঁ আমেরিকান বায়ার যখন আপনার প্রতিষ্ঠানে আসবে তখন আপনি সেই যদি আপনার কাছে সোশ্যাল কমপ্লায়েন্স চায়, আপনাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি কমপ্লাই করি র্যাপ, আমি কমপ্লাই করি CTPAT। র্যাপটা ওরা বেশি প্রায়োরিটি দেয়। আচ্ছা, র্যাপটা বাস্তবায়ন করতে গেলে আপনাকে 12টা প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে হবে, মানতে হবে 12টা প্রিন্সিপাল। আচ্ছা, র্যাপের অডিটের টাইপস, অডিটের যে রেজাল্ট, এই রেজাল্টটা হয় হচ্ছে 3 ক্যাটাগরি। র্যাপের অডিট করার পরে একটা রেজাল্ট আছে, এই রেজাল্ট 3 ক্যাটাগরির রেজাল্টের যে কোনো একটা আপনি পাবেন। যেমন সিলভার যদি হয়, মানে আপনি নন কমপ্লায়েন্স একটা রিপোর্ট পাবেন যেটার ভ্যালিডিটি ডিপেন্ড অন বায়ার। কারণ বায়ার যদি বলে উইদিন দ্য 3 মান্থ আপনাকে অডিট করতে হবে, উইদিন দ্য 2 মান্থ আপনাকে অডিট করতে হবে, ইট নট মোর দেন 6 মান্থ, 6 মাসের বেশি এটা বায়ার কখনো অ্যাকসেপ্ট করে না। বাট আপনাকে ধরে রাখতে হবে ইটস ডিপেন্ড অন বায়ার। যদি আপনি এই যে সিলভার রেজাল্টটা আপনি পান, মানে এখানে নন কমপ্লায়েন্স ইস্যু আছে অনেকগুলি। ওকে, যদি উইদাউট নন কমপ্লায়েন্স রিপোর্ট হয় সেটাকে গোল্ড বলে, যে আমি র্যাপের আমার রেজাল্ট হচ্ছে গোল্ড। যখনই গোল্ড বলবে তখনই এই আমাদের দেশে এবং দেশের বাইরে সবাই ধরে নেবে যে হ্যাঁ এই অডিটের রেজাল্টটা হচ্ছে 1 বছরের ভ্যালিডিটি, 1 বছর পরে আপনাকে আবার অডিট করাতে হবে। আচ্ছা, আমরা যদি দেখি যে প্লাটিনাম, আপনার রেজাল্টটা হচ্ছে প্লাটিনাম, এটার ভ্যালিডিটি হচ্ছে 2 ইয়ার্স। আফটার 2 ইয়ার্স আপনি আবার অডিট করাতে পারবেন এবং অডিট করবেন। আচ্ছা, এখানে অডিট যদি বলি তাহলে 2টা অর্গানাইজেশনকে মেন করা হয়। একটা অর্গানাইজেশন হচ্ছে আপনার প্রতিষ্ঠানে অডিট করতে আসবে, তখন আপনি অডিটি। আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে অডিট ফার্ম। আচ্ছা, আমাদের একটু অডিট ফার্ম সম্পর্কেও ধারণা রাখতে হবে। আচ্ছা, যদি এই র্যাপের অডিট
হয়, র্যাপের অডিট হলে আপনাকে সার্টিফিকেট দিবে। র্যাপের অডিটে সার্টিফিকেট হয়, কিন্তু বিএসসিআর অডিটে সার্টিফিকেট হয় না। এই দুটো বিষয়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে র্যাপের অডিট হলে সার্টিফিকেট পাওয়া যাবে। সার্টিফিকেটের রেজাল্ট হতে পারে তিন ধরনের, একটা হচ্ছে সিলভার, গোল্ড, প্লাটিনাম, রাইট? আচ্ছা, এখানে তাহলে আমরা একটু জেনে নেই যে অডিট ফার্ম, সব অডিট ফার্মের ক্যাপাসিটি নেই যে আপনাকে র্যাপের অডিট করে দেওয়া, সব অডিট ফার্মের নেই। র্যাপের অডিট করতে পারে হচ্ছে HGS, BV, বাংলাদেশ, হ্যাঁ, ভুরু ভেরিটাস আর কি, বি ফর বাংলাদেশ আর ভি ফর ভেজিটেবলস অর ভিয়েতনাম, বিভি, ইন্টারটেক, অ্যাকর্ডিয়া, ইন্টারটেক, হ্যাঁ, বিভি মানে ভুরু ভেরিটাস, ঠিক আছে, বিভি, ইন্টারটেক, অ্যাকর্ডিয়া। এছাড়াও আরও অডিট ফার্ম আছে যেগুলি হচ্ছে র্যাপ অডিট করতে পারে, রাইট? হ্যালো, আচ্ছা, তাহলে আমরা দেখি যে র্যাপের অডিট করতে গেলে আপনাকে কোন কোন প্রিন্সিপাল, মানে 12টা প্রিন্সিপাল আছে, সেই 12টা প্রিন্সিপাল কি? প্রথম লিখে আছে কমপ্লায়েন্স উইথ ল অ্যান্ড ওয়ার্কপ্লেস রেগুলেশন। আচ্ছা, ওই আমি বলছিলাম যে দেশে প্রচলিত আইন, একটা রিটেইলার শপে যতটুকু কমপ্লায়েন্স মানতে হবে, একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, যেমন এটা হতে পারে ডাইং, এটা হতে পারে নিট ফ্যাক্টরি, এটা হতে পারে ওভেন ফ্যাক্টরি, এটা হতে পারে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান, এইগুলি যদি হয় তার জন্য ডিফারেন্ট আইন আছে, সেই আইনগুলো মানতে হবে। ওকে, নাম্বার 2, প্রহিবিশন অফ ফোর্স লেবার। প্রহিবিশনের বাংলা অর্থ কি? হ্যালো, হ্যাঁ, প্রহিবিশনের বাংলা অর্থ কি? নিষিদ্ধ। ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ফোর্স লেবার জোর করে কাজ করানো যাবে না। জোর করে কাজ করানো বলতে আমরা কি বুঝি? কোনো প্রতিষ্ঠানে কর্মকালীন সময়ে গেট আটকানো, কর্মকালীন সময় বা কালের জন্য তার কাছ থেকে বন্ড সরিয়ে নেওয়া, স্ট্যাম্পে সরিয়ে নেওয়া, তার অরিজিনাল কোনো পেপার জমা রাখা, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ফোর্স লেবার। আচ্ছা, চাইল্ড লেবার কাকে বলে, শিশু কাকে বলে, এবং শিশু শ্রম কি? আগে জানতে হবে শিশুকে। কোনো মানুষের বয়স 0 থেকে 14 বছর পূর্ণ হয়নি এমন মানুষকে শিশু বলে। কি বলছি? কোনো মানুষের বয়স 0 থেকে 14 বছর পূর্ণ হয় নাই এমন মানুষকে শিশু বলে, এবং এই মানুষ দিয়ে যদি কাজ করানো হয় তাকে শিশু শ্রম বা চাইল্ড লেবার বলে। মনে থাকবে? এটা কোথায় লেখা আছে? বাংলাদেশ লেবার ল 6 এর 2 ধারায় লেখা আছে। বাংলাদেশ লেবার ল 2006 এর 2 ধারায় সংজ্ঞা লেখা আছে। সেই সংজ্ঞার মধ্যে লেখা আছে দিন কাকে বলে, রাত কাকে বলে, শিশু শ্রম কাকে বলে, কিশোর শ্রমিক কাকে বলে, প্রতিষ্ঠান কাকে বলে, প্রতিষ্ঠান পুঞ্জ কাকে বলে, মালিক কাকে বলে, শ্রমিক কাকে বলে, সব এখানে লেখা আছে। আপনি মন করা 16 বছর, 17 বছর, 18 বছর নিয়ে টানাটানি করলে হবে না। আপনাকে একজ্যাক্ট সংজ্ঞা বলতে হবে, পড়ে জানতে হবে। এখন সময় আপনার, যখন আপনি প্রতিষ্ঠানে গিয়ে বলবেন স্যার 16-17 বছর হইতে পারে, শাহিন ভাই তো এই কথা বলছিল, ঠিক আছে? কারণ বর্তমান বাজারে চাকরির অভাব নাই, বর্তমান বাজারে চাকরি করবে এরকম লোকের খুব অভাব। আমরা শুধু মিডিয়ার সামনে বলি স্যার চাকরি তো পাচ্ছি না, আর আপনাকে 10টা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন না, ঠিক আছে? সো এগেইন, তাহলে শিশু শ্রমিক হলে তাকে দিয়ে কাজ করানো যাবে?
যাবে না, নিষেধ। যদি কোনো মানুষের বয়স 14 বছরের নিচে হয় বাংলাদেশের আইন অনুযায়ী, তাহলে সে শিশু এবং সে কাজ করতে পারবে না, নিষেধ। ঠিক আছে? আরেকটা আইন আছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই ILOর মধ্যে লেখা আছে, যদি কোনো মানুষের বয়স 0 থেকে 15 বছর পর্যন্ত হয়, 15 বছর, আপনারা একজনে বলছিলেন 16 বছর, ভুল, 15 বছর পর্যন্ত হয়, তখন তাকে শিশু বলা যাবে। এবং ওই ব্যক্তিকে দিয়ে যদি কাজ করানো হয় তখন তাকে শিশু শ্রম বলে। এটা নিষেধ, প্রহিবিশন মানে নিষেধ। আচ্ছা, তাহলে 18 বছর বলছিলেন, এটার কি করা যাবে? হ্যালো, আমাদের আরেকটু জানা দরকার, আমরা যখন শ্রম বিক্রি করি অথবা শ্রম কিনি, মালিকরা কিনে আমরা বিক্রি করি। আচ্ছা, আমরা হচ্ছে শ্রমিক। এই শ্রমিক মানে মানুষ, মানুষের বয়স 0 থেকে 14 বছর পূর্ণ হয় নাই এমন মানুষকে শিশু বলে। যেই মানুষের বয়স 14 থেকে 18 বছর পূর্ণ হয় নাই তাকে কিশোর বলে। যেই মানুষের বয়স 14 থেকে 18 বছর পূর্ণ হয় নাই এমন মানুষকে কিশোর বলে, মানে তাকে দিয়ে কাজ করানোকে বলে কিশোর শ্রম। কিশোর শ্রমিক কারা? যার বয়স হচ্ছে 14 বছর থেকে 18 বছর পূর্ণ হয় নাই এমন মানুষকে কিশোর শ্রমিক বলে। আচ্ছা, কিশোর শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে, তবে তাকে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত, এই যে রাত্রিকালীন সময়ের কাজ, এটা করানো যাবে না তাকে দিয়ে। তাকে দিয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করানো যাবে না। এখন ঝুঁকিপূর্ণ কাজ বলতে আপনি কি বুঝেন? আমি বললে হবে না যে এটা ঝুঁকিপূর্ণ কাজ বা এটা ঝুঁকিপূর্ণ কাজ না। এর জন্য এই ঝুঁকিপূর্ণ কাজের একটা লিস্ট আছে বাংলাদেশ লেবার ল 2006 এর শেষের দিকে। এই কাজগুলিকে আপনাকে বাদ দিতে হবে। তাছাড়াও যদি কোনো প্রতিষ্ঠান অন্য টাইপের হয়, তাহলে এখানে স্পেশালি যারা রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারে তাদেরকে দিয়ে এটা রিস্ক অ্যাসেসমেন্ট করিয়ে নিতে হবে। আচ্ছা, থার্ড হচ্ছে তাকে দিয়ে কখনো ওভারটাইম করানো যাবে না। আচ্ছা, ফোর্থ হচ্ছে তার স্কুলিং টাইমে তাকে ছেড়ে দিতে হবে। স্কুলিং টাইম মানে সে যখন স্কুলে যাবে, স্কুল তার পাশে যখন স্কুলের সময় চলতেছে তখন তাকে ছেড়ে দিতে হবে। এখন দেখেন যে 18 বছরের নিচে কোনো শ্রমিক দিয়ে যদি আপনি কাজ করাতে চান, তাহলে তার জন্য কি কি করতে হবে আপনাকে? তাকে দিয়ে রাতে কাজ করানো যাবে না, ওভারটাইম করানো যাবে না, ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না, তাকে আর কি করবে? স্কুলিং টাইমে ছেড়ে দিতে হবে। আর শিশু শ্রমিক তো একবারে নিষিদ্ধ। শিশু শ্রম মানে আপনার একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে একটা শিশু শ্রমিকই যথেষ্ট, অডিট ফেল করবে, ক্রিটিক্যাল, নিষিদ্ধ এই কাজ। ওকে, এখানে আর কোনো কথা আছে শিশু শ্রমের? এখানে না স্যার। ওকে, ওয়েল, প্রহিবিশন অফ হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ, অযথায় হয়রানি এবং অপব্যবহার করা যাবে না শ্রমিকদের দিয়ে। আচ্ছা, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট, আমাদের দেশে প্রচলিত আইন বা এই গ্যাজেট আছে, যেই গ্যাজেট অনুযায়ী আপনাকে অনারিয়াম দিতে হবে, স্যালারি দিতে হবে। যেমন বর্তমানে আছে বাংলাদেশ মিনিমাম ওয়েজেস 2019 মিনিমাম ওয়েজেস 19 সালে একটা মিনিমাম ওয়েজেসের গ্যাজেট পাস হয়েছে জানুয়ারিতে, মেবি সেটাতে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন কত জানা আছে আপনাদের? আপনি যখন আপনার বেতন নিয়ে দরদাম করেন মানুষের কাছে বা মালিকের সাথে, তখন কি আপনি বেসিক স্যালারি চান না গ্রোথ স্যালারি চান? আচ্ছা, গ্রোথ যদি আপনি চান তাহলে গ্রোথের বেসিকের উত্তর আপনি আমাকে দিচ্ছেন কেন? আমি যখন অন্যের কথা বলতেছি তখন বেসিক বলতেছেন, যখন আপনার কথা বলবো তখন বলবো যে স্যার 30,000 টাকা বেতন দেন নাকি? এই কথাটা ভুলে গেলে হবে না, এবং এই কথাটা ভুলে যায় অনেক ম্যানেজার।
যাদের সাথে আমার দেখা হয়েছিল প্রথম লাইফে 2007 সালে আমি এই টেডে কাজ শুরু করি, তারা যখনই এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্সে কাজ করে তখন তারা ধরে নেয় আই পার্ট অফ ম্যানেজমেন্ট, আমি মালিকের একজন, বাট ভুলে যায় আমিও শ্রমিক। ঠিক আছে, আপনি মালিকের পক্ষে শ্রমিকের রাইটস অ্যান্ড হিউম্যানিটি আপনি কমপ্লাই করেন উইথ দ্য ল অ্যান্ড বাই দ্য রিকোয়ারমেন্ট। মানে আপনি একজন শ্রমিক 100%, হ্যাঁ, এগুলি আপনার আরও উপরে আসলে নেগোসিয়েশনের মাধ্যমে জানতে পারবেন যে আপনি শ্রমিক কীভাবে। আর শ্রমিক কাকে বলে এটাও বাংলাদেশ লেবার ল 2006-এর 2 ধারা বলে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে মিনিমাম ওয়েজেস আছে, তা হচ্ছে 8,000 টাকা গ্রোস স্যালারি। কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা গ্রোস স্যালারি। হ্যাঁ, আপনাকে এই তার স্কিল অ্যাবিলিটি অনুযায়ী আবার যারা প্রোডাক্টিভ ম্যান অনুচ্ছেদ কতে বলে দেওয়া আছে যে 7টা গ্রেড দেওয়া আছে। অ্যাভেলেবল গ্রেড হচ্ছে 7টা। 8 নম্বর গ্রেড আছে, সেটা হচ্ছে ট্রেনি হিসেবে দেখানো হওয়া, বাট এটা খুব রেয়ার। আমরা 7টা গ্রেড সম্পর্কে বলবো। 7টা গ্রেড হচ্ছে গ্রেড 1, এখানে হচ্ছে চিপ, কাটিং চিপ বা মেকানিক্স এদেরকে নেওয়া হয়। 2 নম্বরে যদি বলি তাহলে এখানে হচ্ছে মিনিমাম ওয়েজেসের প্রোডাক্টিভিটির এখানে 2 নম্বরে এখানে প্রোডাকশনের সাপোর্ট এবং চিপ যারা আছে তাদেরকে দেওয়া হয়। 3 নম্বরে যদি আসে এখানে হচ্ছে সিনিয়র অপারেটর। গ্রেড 3-তে আসে সিনিয়র অপারেটর। গ্রেড 4-এ আছে অনলি অপারেটর। যদি কোনো মানুষের ডেজিগনেশন দেওয়া হয় অপারেটর, হাউএভার দ্য নিটিং অপারেটর, সুইং অপারেটর, অপারেটর হলে সেটা হবে গ্রেড 4। আর সিনিয়র অপারেটর হলে সেটা হবে গ্রেড 3 এবং জুনিয়র অপারেটর হলে সেটা হবে গ্রেড 5, জেনারেল অপারেটর হলে সেটা হবে গ্রেড 6 এবং অ্যাসিস্ট্যান্ট অপারেটর হলে সেটা হবে গ্রেড 7। আমাদের দেশে আমি এবং আমার মতো যারা আছি, আমরা যখন গার্মেন্টসে সরাসরি কাজ করছি তখন দেখছি এখানে লেখা আছে হেল্পার এবং অ্যাসিস্ট্যান্ট অপারেটর। এই শব্দ দুইটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা আছে। আমি এই শব্দের অর্থ বোঝাতে চাইব না আপনাকে, আপনি আপনার মতো করে বুঝে নেবেন। বাট গ্যাজেটে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেটর। অ্যাসিস্ট্যান্ট অপারেটর মানে 7 নম্বর গ্রেড। ওকে, এবং খ অনুচ্ছেদ বলতে আরেকটা অনুচ্ছেদ আছে যেটা হচ্ছে নন প্রোডাক্টিভ, যেমন কমার্শিয়ালের লোক আছে, অ্যাকাউন্টসের লোক আছে, তারপর এইচআর এর লোক আছে, সিকিউরিটি আছে, তারপরে হাউসকিপিং এর ক্লিনার আছে, তারপর অফিস এক্সিকিউটিভ আছে। এই সব কিছু মিলিয়ে আবার অনুচ্ছেদ খতেও মিনিমাম ওয়েজেসের কথা বলে দেওয়া আছে। সো আমাদের কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটের কথা যদি বলতে যাই, সেখানে ম্যাটারনিটি লিভ এটা একটা বেনিফিট, আর্ন লিভ এটা একটা বেনিফিট। ম্যাটারনিটি বেনিফিট সম্পর্কে আপনাদের কোনো কিছু জানা আছে? না স্যার, ওটা তো করছি। পড়ছেন ওটা? হ্যালো, ওটা করা হয়ে গেছে। করা হয়েছে? আচ্ছা, একটু বলেন যে ম্যাটারনিটি বেনিফিট পাবে কারা? কঠিন প্রশ্ন হয়ে গেছে। স্যার এটা মাতৃত্বকালীন ছুটি স্যার। প্রশ্ন ছিল পাবে কারা? গর্ভবতী মায়েরা স্যার। আর কোনো কিছু? আর কোনো কিছু? আর কিছু? এই কোর্স করতেছেন প্যান্ডামিকের মধ্যে, এই প্যান্ডামিকের ভুলে যান প্রশ্নের উত্তর। এই দুর্দিনে কোর্স করতেছেন একটা সুদিনের আশা। এখন গুড়াই গলদ যদি হয় তাহলে কিন্তু ওই যে ইংরেজি শব্দ আছে তার বাংলাটা আমি বলি অল্প বিদ্যা ভয়ঙ্কর। লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং।
ঠিক আছে, আপনি বলতেছেন, আমি প্রশ্ন করলাম মাতৃত্বকালীন ছুটি কে পায়, একজন বললেন 1 বছর চাকরি করতেছে, এটা কেউ শিখাইছে আপনার বা কোথায় লেখা আছে? হ্যাঁ, আইন পড়তে হবে, বাংলাদেশ লেভেল 2006-এ যত রাইটস আপনার লেখা আছে এর বাইরে আপনি বললে তখন আপনার চাকরিতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আপনার মালিকের হয়ে এক্সিকিউট করেন মালিকের মতো করে, বাট আপনাকে জানতে হবে সঠিকটা। হাউএভার আমি বলে দিচ্ছি, কোনো মহিলা শ্রমিকের চাকরির বয়স যদি 6 মাসের অধিক হয় এবং সে কনসেপ্ট করে পড়ে, তখন সে অধিকার যে হ্যাঁ আমি ম্যাটারনিটি লিভ পাবো, মাতৃত্বকালীন ছুটি পাবো। কোনো মহিলা শ্রমিকের যদি আগে জীবিত সন্তান 2টা না থাকে, তার সন্তান হচ্ছে একাধিক বা জীবিত আছে 2টার কম, সে পাবে কিভাবে সুবিধা? ম্যাটারনিটি সুবিধা। হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হবে, আদারওয়াইজ আপনি যেই উদ্দেশ্যে পড়তেছেন পরবর্তীতে আবার বলবেন যে হ্যাঁ আমি তো কোর্স করে আসলাম, কোনো লাভ হলো না। BGMI এর একটা গুডউইল আছে, উই সাপোর্ট BGMI সাপোর্টেড টু আওয়ার, মানে BGMI স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনাল, তাকে একটা লিঙ্ক করিয়ে দেয়, তাকে একটা চাকরির সুবিধা বা চাকরি পাবে পথ দেখায় দেয়। পথ দেখানোর পরে আপনি মাথায় গিয়ে বললেন যে হ্যাঁ আমি তো ভুল রাস্তায় আসছি। এটাতে কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট। কিভাবে আপনারটা আপনার বাবা বলবে, আপনার গার্জিয়ান বলবে যে তুমি একটা কোর্স করলে তারপরে চাকরি হচ্ছে না কেন? দ্যাটস মিন আপনি এখান থেকে আমরা যা বলতেছি সেটাও ভালো করে নোট করে রাখেন না। ঠিক আছে, আপনার যদি প্রতি মাসে যদি 400-500 টাকা করে MB ভরে শেষ করতে পারেন, তাহলে আপনি একটা বইয়ের দাম 600 টাকা কেন কিনবেন না? একটা বই যদি আপনি HR এবং কমপ্লায়েন্সে কাজ করতে চান, চাকরি করতে চান, অবশ্যই আপনাকে একটা বই কিনে পড়তে হবে, যেটা হচ্ছে বাংলাদেশ লেবার ল 2006, এটা পড়তে হবে। ওয়ার্কিং আওয়ার সম্পর্কে একটু কথা বলবো। হ্যালো, ওয়ার্কিং আওয়ার বলতে একটু কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ, একজন শ্রমিকের কর্মঘণ্টা কত ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা। কয়টা থেকে বলেন? আপনারা বলেন, একজন শ্রমিককে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা কাজ করানো যাবে শ্রমিক দিয়ে? কয়টা থেকে কয়টা থেকে? সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, আর কারো কোনো মতামত? কি সহ? 2 ঘন্টা। একজন তাহলে 8টা থেকে 5টা বললো, গুণিন তো দেখি কয় ঘন্টা হয়েছে? সকাল 8টা থেকে 5টা, লাঞ্চ আওয়ার বাদে 8 ঘন্টা। আপনি 8টা থেকে 5টা বললেন, এখানে কয় ঘন্টা হয়েছে? এটা কয় ঘন্টা? ও টোটাল 9 ঘন্টা। 9 ঘন্টা। তাহলে যদি আপনি 8 ঘন্টা হয় তাহলে কয় ঘন্টা হওয়ার কথা? 4টা পর্যন্ত। জি 4টা পর্যন্ত। আমি লাঞ্চ আওয়ার সহ বলছি। ওখান থেকে তো আরো 1 ঘন্টা বিরতি দিতে হবে, তাই না? আচ্ছা, আপনাদের কথা ঠিক আছে, কিন্তু জানার ভিত্তিটা দুর্বল। একজন মানুষ যখন 8 ঘন্টা কাজ করার জন্য মানুষকে নেওয়া হয়, তখন ধরে নিতে হয় 1 ঘন্টা তার বিরতি টাইম এর মধ্যে আছে। এর জন্যে 8টা 5টা আমরা বলি, এবং এইটাই নিয়ম। ঠিক আছে, একজন কিভাবে বলবো? এইভাবেই বলবেন যে 8টা থেকে 5টা, কারণ 8 ঘন্টা যদি কোনো মানুষের শ্রম কিনেন বা আপনি শ্রম বিক্রি করেন, আপনি শ্রমিক হন, তখন আপনি ধরে নেবেন, উনি যদি জিজ্ঞাসা ভাই আমার একদিন 8 ঘন্টা কাজ করতে হবে, তখন আপনাকে ধরে নেবেন যে আমার এখানে 9 ঘন্টা থাকতে হবে। কারণ 5 ঘন্টার পরে গেলে মাঝামাঝি সময় আপনাকে 1 ঘন্টা বিরতি দিবে। এই 1 ঘন্টা হচ্ছে ফুললি আপনার টাইম। ঠিক আছে, এটা আইন বলে দিছে যে 1 ঘন্টার একটা দিতে হবে, বিরতি দিতে হবে। যার জন্যে আমরা এবং ইন্টারন্যাশনালি বলে থাকে যে 8 ঘন্টা শ্রম, যেমন 8টা 5টা, এটা বলে থাকে। আরেকজন বলছিলেন যে 2 ঘন্টা হচ্ছে কি যেন বলছিলেন, বাট
হ্যাঁ, ওটি একজন মানুষকে, একজন শ্রমিককে রেগুলার ওটি করানোর জন্য সর্বোচ্চ 2 ঘন্টা করাতে পারে, কিন্তু 2 ঘন্টার বেশি হলে এটা এক্সেসিভ ওটি হিসাবে কাউন্ট হবে, গণনা করা হবে, এবং এক্সেসিভ ওটির কারণে তাকে ওভার প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। মানে বেসিকের কথা বলছিলেন না আপনারা, বেসিকে যদি 1 ঘন্টা সে পায়, সে ফর এক্সাম্পল 21 টাকা, কিন্তু ওভার টাইম করলে সে 1 ঘন্টায় পাবে 42 টাকা। ঠিক আছে, আমরা এখন কথা বলতেছি ওয়ার্কিং আওয়ার নিয়ে। ওয়ার্কিং আওয়ার হচ্ছে একজন মানুষের দিনে 8 ঘন্টা। ঠিক আছে, ওকে। আর 8 ঘন্টার বেশি যেটা করবে সেটা হচ্ছে কি, ওভার টাইম। এবং 8 ঘন্টা যদি কখনো কাজ করে তাহলে ধরে নিতে হবে এর মধ্যে 1 ঘন্টা আছে যেটা হচ্ছে শ্রমিকের ব্রেক। ক্লিয়ার? আচ্ছা, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন কি? এটা নিষেধ। ডিসক্রিমিনেশন হচ্ছে আপনাকে বৈষম্য করা যাবে না, ভেদাভেদ, ধর্ম, ছেলে মেয়ে, সাদা কালো, লোকেশন, লম্বা খাটো, এই ধরনের কোনো করা যাবে না, ভেদাভেদ বের করা যাবে না, বৈষম্য বের করা যাবে না যে হ্যাঁ এক এক ধরনের মানুষের এক এক ধরনের বেতন, এক এক ধরনের ফ্যাসিলিটি। এটা আইন বলছে, সেটা আইনে বলেছে, বাট আপনি নিজে তৈরি করতে পারবেন না, বৈষম্য তৈরি করতে পারবেন না যে ময়মনসিংহের লোকের বেতন বেশি, মানিকগঞ্জের লোকের বেতন কম। নো। ঠিক আছে? আচ্ছা, হেলথ অ্যান্ড সেফটি। আপনাকে অবশ্যই হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করতে হবে শ্রমিকের জন্য। হেলথ অ্যান্ড সেফটির মধ্যে বেসিক্যালি যা পড়ে, সচরাচর যা পড়ে, সেটা হচ্ছে সে যেখানে কাজ করবে সে যাতে সহজে কাজটা করতে পারে, তার জন্য লাইট, ফ্যান, এখানকার যে শব্দের মাত্রা, এগুলি ঠিক আছে কিনা, তারপরে সে এখান থেকে বেরোয় যাইতে পারবে এই ধরনের এক্সিট আছে কিনা, এক্সিটটা তার থেকে কাছাকাছি আছে কিনা, কাছাকাছি বলতে 50 ফিটের মধ্যে। ঠিক আছে, 50 মিটারের মধ্যে হইতে হবে। যদি সে ওয়াশিং ফ্যাসিলিটি চায়, তার জন্য সে টয়লেট ব্যবহার করতে পারবে কিনা, এবং সে হাইজেনিক মেনটেন করা আছে না, হেলথ অ্যান্ড হাইজেনিক। ওকে, সে যদি চায় পানি খাবে, খাবার পানি আছে কিনা, ঠিক আছে, এবং সে যে চলাফেরা করবে ফ্লোর দিয়ে, এখানে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, যেটাকে আমরা আইলস মার্ক বলি, এবং সে যদি তার প্রসেসে কাজ করে, সে যদি বসতে চায় কখনো, সে বসতে পারবে কিনা। সো এই ইস্যুগুলি হচ্ছে তার হেলথ অ্যান্ড সেফটি ইস্যু। যদি অনেক ভারী শব্দ হয়, সেখানে সে তার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এনশিওর করতে হবে, হেলথ অ্যান্ড সেফটির মধ্যে পড়ে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, কিছু বলবেন হেলথ অ্যান্ড সেফটি সম্পর্কে? হেলথ অ্যান্ড সেফটি সম্পর্কে কিছু বলবেন? ওকে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বলতে কি বুঝি? ফ্রিডম শব্দের অর্থ কি? স্বাধীন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা যে স্বাধীন দেশের মানুষ এই শব্দটার প্রপার বলতে পারছেন, এর জন্য থ্যাংক ইউ। আচ্ছা, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং। এখন প্রতিষ্ঠানের ভিতরে মনে করেন আপনারা কোন ধরনের প্রতিষ্ঠান এ পর্যন্ত দেখছেন? গার্মেন্টস, নন গার্মেন্টসের মধ্যে যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম বলেন। আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম বলেন যে ওই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনার ধারণা আছে। মোটামুটি গার্মেন্টস। গার্মেন্টসের কোন প্রতিষ্ঠান? নিড, ওভেন, টেক্সটাইল, সোয়েটার, কোনটা? প্রশ্ন কঠিন হয়ে গেছে।
ওকে, আমরা গার্মেন্টস ধরে নিলাম। আচ্ছা, গার্মেন্টসের হচ্ছে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ভিতরে আবার অ্যাসোসিয়েশন আছে, যেই অ্যাসোসিয়েশনে সে ইচ্ছা করলে জয়েন করতে পারবে এবং সে কথা বলতে পারবে, দর কষাকষি করতে পারবে। ঠিক আছে, এখন কোন কোন অ্যাসোসিয়েশন আছে প্রতিষ্ঠানের ভিতরে সেগুলি সম্পর্কে আমার একটু ধারণা থাকা দরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রেড ইউনিয়ন। হ্যাঁ, আমাদের দেশে ট্রেড ইউনিয়ন বললেই ভয় পায়, কারণ হচ্ছে যাকে ট্রেড ইউনিয়নের লিডার করবেন সে যখন নির্বাচনের মাধ্যমে হবে তখন সে মনে করে যে, আর তার ভুল ইমপ্লিমেন্টের কারণে আমাদের দেশে একটা বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে বা অর্গানাইজেশনগুলিতে, যেই কারণে মালিক এবং আমরা এটাকে খুব ভয় পাই। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের অনেক শ্রমিক আছে, সে জয়েন না করেও এখানে তার মতামতটা পেশ করতে পারে। কিভাবে? প্রত্যেকটা প্রতিষ্ঠানেই সাজেশন অর কমপ্লেন বক্স থাকে একটু গোপন জায়গায়, যেখানে মানুষের সাথে অন্য কেউ যায়। ফর এক্সাম্পল, ইটস এ টয়লেট, এবং মানে সহজেই বা কমপ্লেন দিতে পারে, কমপ্লেন বক্স থাকে, এবং এই কমিটির লোকদেরকে লিখিত দিতে পারে সরাসরি। কিন্তু সরাসরি দিলে দেখা যাচ্ছে তার জবের একটা রিস্ক থেকে যায়। কি রিস্ক? যে কে এই কমপ্লেনটা করলো, এটা হতে পারে কোনো সিনিয়রের এগেনস্টে, হতে পারে কোনো ওয়েলফেয়ার অর কমপ্লায়েন্সের এগেনস্টে, প্রোডাক্টিভিটির যারা ইনচার্জ আছে তাদের এগেনস্ট হতে পারে। এটা কি করে? ওই বক্সের মধ্যে ফেলে, এবং এই যে অ্যাসোসিয়েশনের যারা আছে তারা এগুলি মান্থলি অথবা উইকলি কালেক্ট করে, একজনের মধ্যে কালেক্ট করে এটাকে আবার ম্যানেজমেন্টের সাথে শেয়ার করে। এই ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের যারা থাকে তারা হচ্ছে অন বিহাফ অফ টোটাল এমপ্লয়ি, শ্রমিক, তারা মালিকের সাথে একটা নেগোসিয়েশন করে। ওকে, কালেকটিভ বার্গেনিং, সিবিএ নাম শুনছেন আপনারা? এটা কোথায় শুনছেন আপনারা সিবিএ? স্যার হ্যালো স্যার বলছিল একটা ক্লাসে। হ্যালো স্যার বলছিল একটা ক্লাস। যখন মৃত্যু হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিল? কালেকটিভ বার্গেনিং আছেন। হ্যাঁ, আচ্ছা, কালেকটিভ বলেন তো। হ্যাঁ, ফাইন, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি কোনো প্রতিষ্ঠানে একটা ট্রেড ইউনিয়ন থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নের হেড, একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নের হেডই সে মালিকের সাথে দর কষাকষি করতে পারবে অন বিহাফ অফ দ্য এমপ্লয়ি। এবং একটা প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থাকতে পারে। এখন কি সব লিডার গিয়ে মালিকের সাথে কথা বলবে? নো, এখানে হচ্ছে কালেকটিভ বার্গেনিং এজেন্ট সিবিএ তৈরি হয়। কিভাবে? প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের যে হেড, প্রেসিডেন্ট, তাদের মধ্যে থেকে আবার একজন সিলেক্টেড হয়, যিনি হচ্ছেন সিবিএ, কালেকটিভ বার্গেনিং এজেন্ট। ওকে, আচ্ছা, আমরা এটা খবর যদি দেখি বাংলাদেশের, এবং হ্যাঁ, বিটিভি দেখলে বোঝা যায় সিবিএ নেতা, এটা শুনি আমরা মাঝে মাঝে। ব্যাংক, কর্পোরেশন, তারপরে আগে ছিল জুট মিল, সব যে প্রতিষ্ঠানগুলি আছে, বেসরকারি প্রতিষ্ঠানে খুব কমই আছে, এরা সাহস পায় কম, সরকারি প্রতিষ্ঠানে আছে। ঠিক আছে, ওকে, আমরা 10 নম্বর সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। কি লেখা আছে যেন 10 নম্বরে? ওয়ার্কিং এনভায়রনমেন্ট। ওয়ার্কিং এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? পরিবেশ। আচ্ছা, ওয়ার্কিং এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? কাজের পরিবেশ। ফাইন, এখন কাজের পরিবেশ আর হচ্ছে ওই হেলথ অ্যান্ড সেফটি, এই দুটাকে কাছাকাছি নিয়ে আসেন। আমি আগে যা বলছি হেলথ অ্যান্ড সেফটি প্রায় সেম, ঠিক আছে। এখন ওয়ার্কিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনাকে টয়লেট দেওয়া হয়েছে, বাট সেটা হেলথ অ্যান্ড হাইজেনিক মেনটেন করা নাই, ঠিক আছে। পানির অপর্যাপ্ততা আছে, ওয়াশিং ফ্যাসিলিটিটা নাই,
আবার আপনি ইচ্ছে করে অতিরিক্ত পানি ব্যবহার করতেছেন। আচ্ছা, আপনি যেখানে কাজ করতেছেন এখানে লাইট ফ্যান বোথ আছে, আপনি যখন চলে যাচ্ছেন তখন লাইটগুলি অফ করে যাচ্ছেন না, ফ্যানটা অফ করে যাচ্ছেন না, এখন ইলেকট্রিসিটি বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে এমন একটা জায়গা আছে যেখানে একটা ফ্যান দরকার, কিন্তু মালিক এখানে ফ্যান দিচ্ছে না। ঠিক আছে, সো হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড ওয়ার্কিং এনভায়রনমেন্ট ভেরি ক্লোজলি, কাছাকাছি। তো এনভায়রনমেন্টে আপনাকে মনে রাখতে হবে যে আমি 10টা লাইট জ্বালালাম মানে আমার টাকাটা আমি জ্বালালাম, নো, আমার দরকার যতটুকু ততটুকু জ্বালানো উচিত। আমার পেপার দরকার ততটুকু আমি নিব, অথবা এমন আছে রিওয়ার্কেবল পেপার, একটা কাগজ আছে সেটা এক পেজে আমরা কি করছি, একটা রিপোর্ট লিখছি, এই রিপোর্টটা সাবমিট করছি, অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এখন এই ইনফরমেশনটা ইনভ্যালিড, আর লাগবে না, সেটাকে আপনি রিইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, কাটিংয়ে গিয়ে যদি কাটিং না, অল ওভার দ্য প্রোডাকশন প্রসেসে যদি আপনি এই ওয়েস্টেজ কন্ট্রোল না করেন, ওয়েস্টেজ, তাহলে এনভায়রনমেন্টের উপর ইফেক্ট করবে। সো ওয়ার্কিং এনভায়রনমেন্ট, হেলথ সেফটি, এটা ক্লোজলি জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে হ্যাঁ, এটা যাতে আমি একটু অধিক ব্যবহার করে অন্যজনকে এটা থেকে বঞ্চিত করব না। ওকে, কাস্টম কমপ্লায়েন্স। কাস্টম কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স তো আমরা জানি না, কাস্টমস কি? এর মধ্যে হ্যাঁ বলেন, কি যেন বলতে চাইলেন? রাজস্ব থাকে। আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে একটু চিন্তা করি। কাস্টম হচ্ছে দেশের বাউন্ডারি পার করে অন্য দেশে অন্য বাউন্ডারিতে প্রোডাক্ট বা সার্ভিস সেল করা। দেশের বাউন্ডারির বাইরে অন্য বাউন্ডারিতে গিয়ে, মানে অন্য দেশে গিয়ে প্রোডাক্ট বা সার্ভিস সেল করা। এখন এই কাস্টমস কমপ্লায়েন্স বলতে, আমি যদি দেশের বাইরে ম্যাটেরিয়াল বা সার্ভিস সেল করতে চাই, আমার কি লাগবে? আমাকে ইপিবি সার্টিফিকেট লাগবে, ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। আমাকে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, আমাকে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে আমার প্রতিষ্ঠানের। আচ্ছা, আমার বন্ডেড ওয়ারহাউস থাকতে হবে। বন্ডেড ওয়ারহাউস নিতে হলে ক্রাইটেরিয়া আছে, সেটা ফুলফিল করে ব্যাংক, বায়ার এবং আপনি সবাই এটাকে মেনটেন করতে হবে। যেই দেশে ম্যাটেরিয়াল পাঠাবেন, এই দেশের ম্যাটেরিয়াল প্যাকিং রিকোয়ারমেন্ট, সাইজ, ওয়েট, যেই পয়েন্টগুলি চেক করে দেওয়ার কথা, সেই সবগুলি আপনাকে কনফার্ম করে দিতে হবে। মানে ওই দেশের যে আইন, এক্সপোর্ট ইম্পোর্ট, ওই দেশেরও আইন আছে, আপনার দেশের আছে, এই দুইটা আইনকে কম্বাইন করে দেখে ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনাকে ম্যাটেরিয়ালটা দিতে হবে, নিতে হবে। এটা হচ্ছে কাস্টম কমপ্লায়েন্স। এটা হতে পারে, যেমন কিছু প্রতিষ্ঠান আছে দেখবেন যে রাস্তায় চলার সময় কন্টেইনার যাচ্ছে, দেখা যায় না, কন্টেইনার যাচ্ছে, কন্টেইনার চিনেন আপনারা? আচ্ছা, কন্টেইনার যাচ্ছে। অনেক প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট যে হ্যাঁ, আমাকে যে ম্যাটেরিয়ালটা দিবেন সেটা আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে, এখান থেকে কি বলে, সিল হয়ে আসবে, এই হুবহুব এই কন্টেইনারটা বাইরের কাছে চলে যাবে। অনেকে আছে সিএনএফের এখানে যে চেঞ্জ হবে, অনেকের আছে তার দেশের ল অনুযায়ী এটা কমপ্লাই করে দিতে হবে। এটা কমার্শিয়াল এক্সপোর্ট ইম্পোর্ট সিএন এরা ভালো জানে এবং এরা এটা মেনটেন করে। কমপ্লায়েন্সের লোক এটা জাস্ট প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস মনিটরিং করে। আচ্ছা, সিকিউরিটি কমপ্লায়েন্স। আচ্ছা, সিকিউরিটি কমপ্লায়েন্স বলতে যা বোঝায়, একটা প্রতিষ্ঠানের ফিজিক্যাল, ইনফরমেটিক এবং ম্যাটেরিয়াল ম্যান, এই সমস্ত ইস্যুগুলিকে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত
যখন একটা র ম্যাটেরিয়াল কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কে আপলোড করবে বা লোড আনলোড করবে, কে এটাকে স্টোরেজ করবে, স্টোরেজ এরিয়া থেকে প্রসেসে যাবে কিভাবে, প্রসেস শেষ হবে, শেষ হওয়ার পরে ফিনিশিং এরিয়াতে কিপ করবে কিভাবে, কখন এটা আবার ফিনিশিং গুডস হিসাবে যাবে, এই সমস্ত সিস্টেমগুলি, সমস্ত ইস্যুগুলি ডকুমেন্টারি হতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিসিটিভি। ঠিক আছে, সিসিটিভির ব্যাকআপ থাকতে হয় এইসব ক্ষেত্রে নট লেস দেন 45 ডেজ, মানে 1.5 মাসের কমের ব্যাকআপ বেশি। অনেকে আছে 90-70 ডেজের ব্যাকআপ চায় র্যাপের ক্ষেত্রে। আচ্ছা, লোড আনলোড এরিয়াতে অবশ্যই সিসিটিভির ব্যাকআপ থাকতে হবে। ট্রান্সপোর্টেশন কোম্পানির সাথে অবশ্যই ডিল থাকতে হবে, এবং এখন ট্রান্সপোর্টেশন কোম্পানিও এই সিকিউরিটি কোনো অডিট ফলো করে কিনা, মেনটেন করে কিনা, এটারও এভিডেন্স থাকতে হবে। ট্রান্সপোর্টেশন কোম্পানির লিগ্যাল লাইসেন্স সার্টিফিকেট এটা আপনাকে রাখতে হবে উইথ দ্য ফিজিক্যাল অ্যাক্সেস। আপনি গিয়ে দেখে তারপরে নিয়ে আসবেন। আচ্ছা, যেই লরি, ট্রাক অর কাভার ভ্যান ইউজ হবে সেখানে যে ড্রাইভার হেল্প করবে তাদের ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। আপনার প্রতিষ্ঠানে যারা রেগুলার এমপ্লয়ি তাদের আইডেন্টিটি থাকতে হবে। প্রতিষ্ঠানের ভিজুয়ালিটি মানে বাউন্ডারি থাকতে হবে। তো এই হচ্ছে র্যাপের ক্ষেত্রে। তাহলে আমরা র্যাপের 12টা প্রিন্সিপাল আলোচনা করলাম। র্যাপ সার্টিফাইড হওয়ার পরে, র্যাপের অডিট কমপ্লিট হওয়ার পরে সার্টিফিকেট পাওয়া যায়। যায় কি না? হ্যাঁ স্যার, যাবে তো। হ্যাঁ যায়, এখানে বিন্দুমাত্র সন্দেহ রাখার কিছু নাই। ঠিক আছে, র্যাপের অডিট কমপ্লিট হয়ে গেলে আপনি যদি ফেল না করেন তাহলে 3 টাইপের রেজাল্ট হবে, যে কোনো একটা দিয়ে আপনি কি পাবেন? সার্টিফিকেট পাবেন। আচ্ছা, র্যাপের অডিট এটা কি সোশ্যাল কমপ্লায়েন্স অডিট নাকি ম্যানেজমেন্ট সিস্টেম অডিট? সোশ্যাল কমপ্লেন্সের সোশ্যাল কমপ্লেন্স। ফাইন। সোশ্যাল কমপ্লায়েন্স কোন দেশের বাইরের জন্য? এটা আমেরিকান। আমেরিকান, ইউএস এর বাইরের জন্য, রাইট?